গুড এই যে ঘাটাঘাটি করলে আসলে জানা আচ্ছা তো যেটা বলছিলাম সো ডিজিটাল মডুলেশন টেকনিকগুলো আমরা ব্যবহার করব যখন আমরা ডিজিটাল সিগন্যালকে ট্রান্সমিট করতে চাই ঠিক আছে ডিজিটাল সিগন্যাল কখন ট্রান্সমিট করি আমরা শুনেন আমরা শুরু আরো বেশ কিছু আগের ক্লাসগুলোতে একটা জিনিস তো জেনেছি যে আমরা অ্যানালগ সিগন্যালকে ট্রান্সমিট করব নাকি ডিজিটাল সিগন্যালকে ট্রান্সমিট করব বা কোনটাকে ট্রান্সমিট করলে সুবিধা বেশি অসুবিধা বেশি এই জিনিসগুলো তো করছিলাম আমি এখানে তো ডিজিটাল মডুলেশন দেখাচ্ছি যে অ্যানালগটা ডিজিটাল আসতেছি তো আমাদের এখন মেইন টার্গেট কি যে আমরা সিগন্যালকে ডিজিটালি ট্রান্সমিট করতে চাই ঠিক আছে কেন তার পেছনে অবশ্যই কিছু কারণ আছে সেই কারণগুলো কি মনে আছে কেন আমরা প্রেফার করি ডিজিটাল সিগন্যালকে ট্রান্সমিট করতে অ্যানালগের তুলনায় কেন প্রেফার করি এই জিনিসগুলো মনে আছে আচ্ছা ওইগুলোতে ব্যাক করছি না কি কি ছিল একটু যদি বলেন ডিজিটাল সিগন্যালগুলোর ব্যান্ডউইথ অথবা ফ্রিকোয়েন্সিগুলো একদম ফিক্স থাকে যেটা অন্যান্য এনভায়রনমেন্টের মধ্যে যখন মিক্সড হয়ে যায় এটাকে আলাদা ফিল্টার আউট করা যায় বা শর্ট ডিসটেন্স রিকভার করাটা ইজি অ্যানালগের তুলনায় রিকভার করা ইজি তারপরে নয়েজ কন্ট্রোল করা যায় তারপরে হচ্ছে ইন্টারফারেন্সটা কম থাকে যার কারণে ডিসটরশন কম হয় তারপর করা যায় তারপরে ক্যারি করতে সহজ ট্রান্সফার করতে সহজ অ্যানালগের থেকে আমি এক্স্যাক্টলি যে ডেটাটা পাঠাচ্ছি রিসিভার এন্ডে কিন্তু মোটামুটি অ্যাকুরেসি 90% বা 95% আপ থাকে কারণ হচ্ছে কি আবার আরেকটা জিনিস আছে যে এখানে আপনার এরর কারেকশন এবং ডিটেকশনের সুযোগ আছে যেটা অ্যানালগে নাই অ্যানালগ সিস্টেমে নাই ঠিক আছে জেনারেটর সাইজ হচ্ছে কম লাগে অ্যানালগে বেশি লাগে অবশ্যই আর একটা সতর্ক বলেন অ্যানালগ হচ্ছে কি স্যার টাইম লেগে যায় এই যে ফ্রিকোয়েন্সি হয়ে যায় আচ্ছা সো এরকম বেশ কিছু সুবিধার কারণে আমাদের এখন টার্গেট হচ্ছে যে সিগন্যালকে আমরা ডিজিটালে কনভার্ট করে দেন পাঠাবো ঠিক আছে তাহলে এই যে ডিজিটালে যে আপনি কনভার্ট করলেন মানে আপনার অরিজিনাল সিগন্যাল যেটা অ্যানালগেই থাকছে কিন্তু মানে অ্যানালগ সিগন্যালটাকে আপনি কি করলেন ডিজিটালে কনভার্ট করলেন করে তারপর এখন ওই যে সিগন্যালটাকে যে ট্রান্সমিট করবেন সো ডিজিটাল সিগন্যালকে ট্রান্সমিট করার আগে ডিজিটাল সিগন্যালকে আমরা কয়ভাবে ট্রান্সমিট করতে পারি দুই ভাবে কি কি ওয়্যার্ড যদি হয় তাহলে তার আগে ওকে প্রিপেয়ার করব কিভাবে ডিজিটাল ডেটাগুলোকে জিনিসটাকে যদি আমরা আরেকটু স্পেসিফিক করি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা মডুলেশন করে অথবা উইদাউট মডুলেশন আমরা ডিজিটাল ডেটাগুলোকে ট্রান্সমিট করতে পারি এটা হচ্ছে দুই টাইপস ঠিক আছে একভাবে পারি হচ্ছে আমরা কি করে মডুলেশন করে পাঠাতে পারি অ্যানালগ থেকে হচ্ছে কি ডিজিটাল কনভার্ট করতে তার মধ্যে হচ্ছে কি আমাদের একটা প্রসেস থাকে ট্রানজিশন আগে কি মডুলেশন করা নাকি তারপর মডুলেশন তো যেটা বলছিলাম যে আমরা দুই ভাবে ট্রান্সমিট করতে পারি একটা হচ্ছে আমি মডুলেশন করে পাঠাতে পারি আর একটা হচ্ছে মডুলেশন ছাড়াও পাঠাতে পারি কিন্তু অ্যানালগ সিগন্যাল কিন্তু মডুলেশন ছাড়া পাঠাতে পারবো না আচ্ছা এই যে উইদাউট মডুলেশন যখন আমরা ডেটা পাঠাই তখন কখন পাঠাই শর্ট ডিসটেন্সের ক্ষেত্রে এটা করা যায় আর কি যেটা বলেন যে ওয়্যার্ড কমিউনিকেশন এবং যাকে আমরা বলি হচ্ছে বেস ব্যান্ড কমিউনিকেশন ঠিক আছে মডুলেশন ছাড়া যখন পাঠাই তাকে বলা হচ্ছে বেস ব্যান্ড কমিউনিকেশন সো বেস ব্যান্ড ট্রান্সমিশন সিস্টেমে আপনি যে সিগন্যালকে ট্রান্সমিট করবেন তার আগে কি কিছু করতে হয় রিসেন্টলি শিখছি কিন্তু এনকোড করা লাগে লাইন কোডিং করতে ঠিক আছে আমরা কিন্তু লাইন কোডিং এর টেকনিকগুলো শিখছি ওই স্লাইডের মধ্যে দেখবেন যে কেন করছি সুবিধা কি অসুবিধা কি কিছু কিছু অ্যাপ্লিকেশনও মেনশন করা আছে এগুলো কিন্তু একটু করতে হবে নিজেদের হ্যাঁ তো যেটা বলছিলাম যে আমরা যেই অ্যানালগ সিগন্যাল ধরেন আমার কাছে এখন একটা অ্যানালগ সিগন্যাল আছে সোর্স থেকে যে সিগন্যালটা জেনারেট হচ্ছে অ্যানালগ ফরম্যাট সো ওই সিগন্যালকে আমরা হচ্ছে কি করব ডিজিটাল মডুলেশন টেকনিক ইউজ করে অ্যানালগে থেকে ডিজিটাল কনভার্ট করি শিখছি কি এরকম কোন টেকনিক আমরা কি কি আবার একটু মানে অ্যানালগ থেকে তো ফার্স্টে আপনাকে ডিজিটাল কনভার্ট করতে হবে সো কনভার্সনের জন্য আমরা কোন টেকনিক শিখছি কিনা এডি কনভার্টার টেকনিকের নাম বললাম টেকনিক
আমরা আমাদের এই কোর্সে শিখছি কিনা পালস কোড মডুলেশন আর ডেল্টা মডুলেশন এই দুইটা কি ওরাও কিন্তু ডিজিটাল মডুলেশন টেকনিক বাট ওদেরকে আমরা ব্যবহার করি কি করতে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার জন্য ব্যবহার করি আচ্ছা করলাম আপনি ডিজিটাল ডাটা কনভার্ট করে ফেললেন এবারে ডিজিটাল ডাটাকে আপনি যদি একটা টেকনিক আমরা শিখলাম যে আমরা যদি বেসব্যান্ড ট্রান্সমিশন সিস্টেম ইউজ করি বা বেসব্যান্ড ট্রান্সমিশন দিয়ে যদি পাঠাই তাহলে আমাকে লাইন কোডিং করে সিগন্যালে কনভার্ট করতে হবে দেখেন অ্যানালগ সিগন্যাল ছিল সেটা থেকে কনভার্ট করে ডিজিটাল ডাটা বানালাম ডিজিটাল ডাটাকে আবার আমরা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করি কিসের মাধ্যমে লাইন কোডিং এর মাধ্যমে করে তারপরে ওকে আমরা চ্যানেল দিয়ে ট্রান্সমিট করি কোন চ্যানেল ওয়্যার নো ওয়্যার কেবল দিয়ে ঠিক আছে আচ্ছা এবার আসি ওইটা একটা তো শিখলাম আরেকটা হচ্ছে এখন যদি আমি মডুলেশন করে যখন পাঠাবো মানে লং ডিসটেন্সে যখন পাঠাবো তখন মডুলেশন ছাড়া পাঠানো যাবে না তাহলে এখন আপনার কাছে ডাটা হচ্ছে ডিজিটাল ডাটা তাহলে এই ডিজিটাল ডাটাকে আপনার কি করতে হবে আপনি যখন মডুলেশন করে পাঠাবেন লং ডিসটেন্সে যখন পাঠাবেন আপনার মিডিয়াম যেটা তৈরি হয়ে আছে লং ডিসটেন্সের জন্য সেটা কি মিডিয়াম ওয়্যারলেসটা কি মানে কি ধরনের সিগন্যাল ক্যারি করেছে অ্যানালগ তাহলে এখন আমাকে কি করতে হবে আমার এই ডিজিটাল ডাটাকে আমার অ্যানালগ ফর্মে পাঠাতে হবে সো অ্যানালগ ফর্মে পাঠানোর জন্য আমরা যেই টেকনিকের হেল্প নেই সেটাই হচ্ছে মডুলেশন আর যেহেতু ডিজিটাল ডাটাকে পাঠাবো সো আমাদেরকে ডিজিটাল মডুলেশন টেকনিক ব্যবহার করতে হবে অ্যানালগ মডুলেশনের থেকে ডিজিটাল মডুলেশনের ডিফারেন্স হচ্ছে অ্যানালগ মডুলেশনে আমাদের যে মেসেজ সিগন্যালটা ছিল সেটা কি ফর্মে ছিল অ্যানালগ ফর্মে হ্যাঁ এটা হচ্ছে অ্যানালগ মডুলেশনের কথা বলছি হ্যাঁ আর ডিজিটাল মডুলেশনে কি হবে মেসেজটা ডিজিটাল সিগন্যাল এখানে মেসেজ হবে হচ্ছে ডিজিটাল বুঝতে পারছেন ডিফারেন্স হচ্ছে অ্যানালগ মডুলেশনে আমরা যে মেসেজ সিগন্যালটাকে ব্যবহার করি সেটা হচ্ছে অ্যানালগ ফর্মেই থাকে কিন্তু ডিজিটাল মডুলেশনে আমরা হচ্ছে কি করি ডিজিটাল ডেটা নিয়ে কাজ করি সেখানে মেসেজ সিগন্যালটা হচ্ছে ডিজিটাল সেইখানে মডুলেশন টেকনিকটাও কিছুটা আলাদা হ্যাঁ আচ্ছা এখানে ক্যারিয়ার কি হবে অ্যানালগে কি ছিল ক্যারিয়ারও ছিল অ্যানালগে বুঝতে পারছেন ক্যারিয়ারও ছিল অ্যানালগে ডিজিটাল মডুলেশনে কি হবে ক্যারিয়ার ক্যারিয়ার সিগন্যালটাও হবে অ্যানালগ কিন্তু আমি যখন হচ্ছে যে দুটো মার্কস করব বলেন আসলে কি আমি আসলে অ্যানালগের ভিতরে ডিজিটাল কিভাবে দিয়ে আসলে পাবো সেটাই আমরা শিখবো কিভাবে পাঠাবো ঠিক আছে কিভাবে পাঠাবো সেটাই আমরা শিখবো এখন এখানে কারো প্রশ্ন আছে যে এখানে যেটা অ্যানালগ পাঠালাম এখানে একটা ডিজিটাল পাঠালাম একটা অ্যানালগ পাঠালাম কেন এখানে ক্যারিয়ার সিগন্যালটা অ্যানালগ এটাও কিন্তু শুরুর দিককার ক্লাসে বলছিলাম এম যখন শুরু করি মনে আছে কিনা কেন এটা এখানে ক্যারিয়ার সিগন্যালটা কেন ডিজিটাল নিলাম না কেন ক্যারিয়ার সিগন্যালটা এখানে অ্যানালগ ইউজ করা হয় ক্যারিয়ার সিগন্যাল অ্যানালগ ইউজ করার মেইন কারণ হচ্ছে যে এটা অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সি থাকো হাই ফ্রিকোয়েন্সি ডিমোডুলেশন করার সময় তো এটাকে বানানোই আরো একটা কারণ আছে জরুর মনে আছে আছে কিছুক্ষণ আগে কোনো না কোনো কথার মধ্যে দিয়ে কিন্তু এই জিনিসটা বলছেন তো পাঠাতে হবে অ্যানালগ হ্যাঁ। এই জন্য হচ্ছে আমাদের অ্যানালগ করার জন্য আমাদের অ্যানালগ করতে হচ্ছে আমাদের ক্যারিয়ার অ্যানালগ করা লাগবে দেখেন এখানে যদি আমি আরেকটা ডিজিটাল সিগন্যাল নেই আমরা তাহলে ওদের digital কম্বিনেশন কিন্তু ডিজিটাল হবে অ্যানালগ পাচ্ছি না ঠিক আছে অ্যানালগ পাচ্ছি না সো ডিজিটাল সিগন্যাল কিন্তু আমি আমার মানে ওকে ওয়েবে কনভার্ট করে কিভাবে পাঠাবো ঠিক আছে সো আমাকে আলটিমেটলি কি করতে হবে ওকে মিডিয়ামে যে আমি পাঠাবো সো এই কারণে আমাকে হচ্ছে ক্যারিয়ারটাকে একটা যেটা বললেন অবশ্যই আমাকে হাই ফ্রিকোয়েন্সির সিগন্যাল দিতে হবে এবং যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল রিসিভ করার জন্যই তৈরি হয়ে আছে বা ওটা
নিতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এটুকু তো বুঝছি। So, এই জন্য দেখেন এখানে কি বলছে, the aim of a digital modulation is to transfer a digital bit stream over an analog bandpass channel. এই যে আমাদের যে চ্যানেল সেটা তো অ্যানালগ চ্যানেল, তাই না? সো অ্যানালগ চ্যানেল দিয়ে অ্যানালগ সিগন্যালই পাস করতে পারবে। শুধু ডিফারেন্সটা হচ্ছে এখানে যে আমরা ডিজিটাল মডুলেশন ডিজিটাল ডেটা নিয়ে কাজ করছি। সো অ্যানালগের থেকে এর মডুলেশন টেকনিকটা কিছুটা ডিফারেন্ট হবে, ঠিক আছে? হয়তো কি বলে এটাকে, বেসিক হয়তো সেম কিন্তু টেকনিক কিছুটা আলাদা, ঠিক আছে? আচ্ছা, তারপর দ্বিতীয় যে পয়েন্টটা লেখা আছে যে দেখেন মেসেজ সিগন্যাল ইজ কনভার্টেড ফ্রম অ্যানালগ টু ডিজিটাল মেসেজ দেন মডুলেটেড বাই ইউজিং অ্যানালগ ক্যারিয়ার ওয়েভ। সো এই যে আমরা ওই যে বললাম পিসিএম আর ডিএম করেছি, ওদেরকে কি কাজে ব্যবহার করি আমরা? অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার জন্যই ব্যবহার করি। আচ্ছা, সো এই ডিজিটাল মডুলেশন টেকনিক আবার দুই রকমের হয়। কি কি দেখেন নাম লেখা আছে, একটা হচ্ছে কোহেরেন্ট ডিজিটাল মডুলেশন টেকনিক আর একটা হচ্ছে নন কোহেরেন্ট ডিজিটাল মডুলেশন টেকনিক। এখন এই কোহেরেন্ট আর নন কোহেরেন্ট দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? আচ্ছা, একটা সিগন্যালে কয়টা প্যারামিটার থাকে? হ্যাঁ বলেন, কি কি? amplitude, অ্যামপ্লিটিউড, frequency, phase, time. টাইম তো সবার ভিতরেই থাকবে, আর একটা হচ্ছে ফেজ, ঠিক আছে? এখন অ্যানালগ মডুলেশন টেকনিক মনে আছে? ভুলে গেছেন? এএমএফএম করছিলাম না? হ্যাঁ, ওখানের মধ্যেও কিন্তু বলছিলাম যে আমরা যখন মডুলেশন করি তখন এই যে সিগন্যালের যে তিনটা প্যারামিটার, এই তিনটা প্যারামিটারের যে কোনো একটা প্যারামিটার একটা টাইম চেঞ্জ করি, বাকি দুটো ফিক্স রেখে আমরা মডুলেশন করি। তার এই তিন প্যারামিটার কার চেঞ্জ করি? Amplitude-এর ক্ষেত্রে যদি কি amplitude? ক্যারিয়ার সিগন্যালের এই তিনটা প্যারামিটারের যে কোনো একটা প্যারামিটার আমরা একটা টাইম চেঞ্জ করি, করে তারপর হচ্ছে মডুলেট করি। তো ওই যে একই জিনিস, যখন আমি অ্যামপ্লিটিউডকে ভ্যারি করব তখন ফ্রিকোয়েন্সি আর ফেজ থাকবে কনস্ট্যান্ট, আবার যখন ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করব অ্যামপ্লিটিউড আর ফেজ কনস্ট্যান্ট থাকবে, আবার যখন ফেজকে চেঞ্জ করব তখন অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে। সেম কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে তিনটা প্যারামিটারের কথা বলছি, যখন আমরা মডুলেশন করে ফেলি, মডুলেশন করার পর আপনি যখন সিগন্যালটা পাঠিয়ে দিচ্ছেন রিসিভারের কাছে, রিসিভার তো আগে প্রথমে ওটাকে রিসিভ করবে, করে ডিমডুলেশন করবে। এখন ডিমডুলেশন করার সময় সে যদি ফেজের ইনফরমেশনটাকে ইউজ করে যদি মডুলেশন করে তখন তাকে আমরা বলি হচ্ছে কোহেরেন্ট ডিটেকশন। বুঝতে পারছেন? মানে এই যে কোহেরেন্ট আর নন কোহেরেন্ট এই যে দুটো টার্ম আসছে, এটা কিন্তু বেসড অন হচ্ছে ফেজের ইনফরমেশন। ফেজের ইনফরমেশনের উপর বেস করে আসলে এই দুইটা জিনিস, দুইটা টাইপস আসছে। হ্যাঁ, দেখেন কি বলছে, the process happened when the receiver utilized the knowledge of carrier phase to detect the signals. তার মানে দেখেন যদি ক্যারিয়ারের ফেজের ইনফরমেশন আমরা ইউটিলাইজ করি তাহলে তখন সেটা হয় হচ্ছে নন কোহেরেন্ট। হ্যাঁ, আচ্ছা তার আগে বলি ডিজিটাল মডুলেশনের অ্যানালগ মডুলেশনের যেমন তিন রকমের ছিল, কি কি ছিল? এম, এফএম, পিএম, তাই না? আর ডিজিটাল মডুলেশনও সেম, এম এর জায়গায় হয়ে যাবে হচ্ছে এএসকে, এফএসকে আর হচ্ছে পিএসকে। অ্যামপ্লিটিউড শিফট কি? হ্যাঁ, অ্যামপ্লিটিউড শিফট কি, ঠিক আছে? অ্যামপ্লিটিউড শিফট কি, ফ্রিকোয়েন্সি শিফট কি আর ফেজ শিফট কি। হ্যাঁ, এখানে অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করব আমরা, এফএসকে তে ফ্রিকোয়েন্সি নিয়ে, পিএসকে তে ফেজ নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম দেখেন এখন আমি এই কি বলছি যে এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে আমাদের কাছে কি ফেজ, ঠিক আছে? সো যখন আমরা ফেজের ইনফরমেশনটাকে ইউটিলাইজ করে মডুলেশন করব তখন সেটা হয়ে যাবে হচ্ছে কোহেরেন্ট ডিটেকশন। এই ডিটেকশন প্রসেসটা অ্যাকচুয়ালি ডিমডুলেশন প্রসেসকে রিপ্রেজেন্ট করতেছে। ডিমডুলেশনই কি এই জিনিসটা কাজে লাগে আর কি। হ্যাঁ, তো দেখেন আপনি এই যে বলেন তো দেখি
এই তিনটা কনসেপ্ট তো মনে আছে, তো কনসেপ্ট হচ্ছে এদের জন্য সেম, শুধুমাত্র টেকনিকটা ডিফারেন্ট, ঠিক আছে? তাহলে দেখেন আমরা যখন অ্যামপ্লিটিউড শিফট কিং নিয়ে করব, সেখানে আমরা অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করব, ওখানে কিন্তু আমার ফেজ না ইউটিলাইজ করলেও চলছে না। মেইন ইম্পর্টেন্ট প্যারামিটার ওখানে কি অ্যামপ্লিটিউড, কারণ আমরা ওইটাই ভ্যারি করব, ঠিক আছে? তাহলে ওখানে আমার ফেজের ইনফরমেশন না হলেও চলবে। আবার যদি এফএসকে এর বেলায় বলি, এফএসকে ডিমodulation-এ এসে ওর জন্য ইম্পর্টেন্ট প্যারামিটার কে ফ্রিকোয়েন্সি, সো ওর জন্য কিন্তু ফেজের ইনফরমেশন ইউটিলাইজ না করলেও অসুবিধা নাই, করতেও পারি আবার না করলেও সমস্যা নাই। কিন্তু বিএসকে এর বেলায় ডেফিনেটলি ইউটিলাইজ করতেই হবে, কারণ ওখানে তো আমি ফেজ নিয়ে কাজ করতেছি। সো ফেজের ইনফরমেশন যদি ইউটিলাইজ না করে তাহলে ডিটেকশন করতে পারবো না, বুঝতে পারছেন? সো এই কনসেপ্টের উপর বেস করে এই যে দেখেন এখানে বলছে কোহেরেন্ট মডুলেশন টেকনিক হচ্ছে তিন রকমের, এএসকে, এফএসকে আর পিএসকে। কিন্তু যদি আমি নন কোহেরেন্টের কথা বলি, দেখেন নন কোহেরেন্ট অনলি দুইটা, এএসকে আর এফএসকে। নন কোহেরেন্ট কি? যার ফেজের ইনফরমেশন ইউটিলাইজ না করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো যেটা বললাম যে আমার এএসকে আর এফএসকে এর বেলায় তো মানে ক্যারিয়ারের ফেজের ইনফরমেশন আমার ইউটিলাইজ না করলে কোনো সমস্যা নাই, কারণ আমার এখানে মেইন প্যারামিটার এখানে অ্যামপ্লিটিউড, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফেজ আমি ইউটিলাইজ করতেও পারি নাও পারি, কোনো সমস্যা নাই। কিন্তু পিএসকে এর বেলায় ডেফিনেটলি লাগবেই, বুঝতে পারছেন? সো এই তিনটাকে একসাথে কোহেরেন্ট ডিটেকশন বলে, বাট যদি আমি পিএসকে কে বাদ দেই তাহলে এই দুটো হচ্ছে নন কোহেরেন্ট। হ্যাঁ, এটা দেখেন নন কোহেরেন্ট টেকনিক আমরা কোথায় ব্যবহার করি? RFID, ওয়্যারলেস সেন্সর, ব্লুটুথ ডিভাইস, এইসব জায়গায় আমরা এএসকে এফএসকে ব্যবহার করি। হ্যাঁ, ঠিক আছে? অপটিক্যাল কমিউনিকেশনে বা যেখানে আমাদের ডেটা রেট হাই প্রয়োজন সেই সকল জায়গায় হচ্ছে আমরা কোহেরেন্ট মডুলেশন টেকনিক ব্যবহার করি। আচ্ছা, সো নেক্সট, হ্যাঁ বলুন। নন কোহেরেন্ট ডিজিটাল মডুলেশন কি চাইলে ফেজ মানে ইউটিলাইজ করতেও পারে? নন কোহেরেন্টে হচ্ছে ক্যারিয়ারের ফেজের ইনফরমেশন ইউটিলাইজ করবে না, একবারই চাইলেও করতে পারে, আচ্ছা। করতে পারে আবার নাও করতে পারে, ঠিক আছে? কিন্তু কোহেরেন্টের জন্য হচ্ছে মাস্ট করতেই হবে, চাইলে করতেও পারে আবার নাও করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি আমরা ডিজিটাল মডুলেশনের অ্যাডভান্টেজেস। অলরেডি আমরা কিন্তু এই জিনিসগুলো জানি। ডিজিটাল সিগন্যালগুলোকে ট্রান্সফার করার জন্য বা ইউজ করার জন্য যেই সুবিধাগুলো ছিল, ডিজিটাল মডুলেশনে কিন্তু সেম কাইন্ড অফ অ্যাডভান্টেজেস দেয় আমাদেরকে। কি রকম দেখেন? লো বিট এরর রেট এট লো এসএনআর। লো এসএনআর কি আমাদের জন্য ভালো না খারাপ? খারাপ। খারাপ। তার মানে লো এসএনআরও যদি থাকে, লো এসএনআর কি ইন্ডিকেট করছে? নয়েজ বেশি, নয়েজ বেশি, সেখানে সিগন্যালের পাওয়ার থেকে নয়েজ পাওয়ারটা বেশি, তাই না? তার মানে নয়েজ পাওয়ার যদি বেশিও হয় সেইখানে হচ্ছে সে বেটার পারফর্ম করে, ঠিক আছে? সেখানেও তার বিট এরর রেট কম। সেই জন্যই কিন্তু আমরা ডিজিটাল সিগন্যালকে ট্রান্সমিট করতে বেশি প্রেফার করি, ঠিক আছে? তারপরে যে দেখেন কি বলেছে, পারফর্ম ওয়েল ইন মাল্টিপাথ ফেডিং এনভায়রনমেন্ট। ফেডিং মানে বুঝেন? ফেডিং, ধরেন আপনি একটা এনভায়রনমেন্টে সিগন্যালটা ছেড়ে দিলেন, জায়গায় জায়গায় ও হচ্ছে মানে বাধা পেয়ে ইন্টারাপশন হয়ে ছড়িয়ে গেল আর কি, এটাকে বলা হচ্ছে ফেডিং। হ্যাঁ, এই যে ধরেন আমরা যখন সিগন্যাল প্রপাগেট করি, যে বড় বড় বিল্ডিং আছে, হ্যাঁ, নানান রকমের হচ্ছে ব্যারিয়ার আছে, এগুলো কাটায় তারপর তো সিগন্যালকে পাস করতে হয় আর কি, তো এখানে কিছু লস হয় না, এটাকে বলে হচ্ছে মাল্টিপাথ ফেডিং। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসেন দেখেন অকুপাইস আ মিনিমাম অফ ব্যান্ডউইথ, মানে আপনি কম ব্যান্ডউইথ ইউজ করে বেশি ডাটাকে ট্রান্সমিট করতে পারেন, ঠিক আছে? কারণ দেখা গেছে 1 সেকেন্ডে হয়তো আপনি 8 বিট ট্রান্সমিট করতেছেন। 1 সেকেন্ডে 1 বিট ট্রান্সমিট করা আর 1 সেকেন্ডে 8 বিট ট্রান্সমিট করার মধ্যে পার্থক্য আছে না? বিট যত বাড়বে ডাটা রেট তত বাড়বে। সো আমরা কম ব্যান্ডউইথ ইউটিলাইজ করে বেশি সিগন্যাল ট্রান্সমিট করতে পারি। সো এটা কখন অ্যাচিভ করা পসিবল? যখন আপনি ডিজিটাল সিগন্যালকে ট্রান্সমিট করবেন, আর ডিজিটাল সিগন্যাল ট্রান্সমিট করতে গেলে অবশ্যই ডিজিটাল মডুলেশনের থ্রু দিয়েই করতে হবে, ঠিক আছে? সো কস্ট, আর যদি আমি ইমপ্লিমেন্টের কথা বলি তাহলে এটা খুবই ইজি। নয়েজ ইমিউনিটি অ্যানালগের তুলনায় মাচ মাচ গ্রেটার, হ্যাঁ, মানে অনেক ভালো অ্যানালগের তুলনায়। যদি তার নয়েজ টলারেন্স ক্যাপাসিটি ভালো, ঠিক আছে? আচ্ছা, মাল্টিপ্লেক্সিং করছেন আপনারা এর আগে কোনো কোর্সে? আমাদের
আমাদের এই কোর্সও আছে, লাস্ট ক্লাসে একটু দেখাবো। আচ্ছা ম্যাম, এরকম কি কোনো সিনারিও হইতে পারে যে একটা সিগন্যাল ফেজ ইউটিলাইজ করছে বাট ও নন কোহেরেন্ট? হ্যাঁ, ওই যে বললাম এএসকে এফএসকে ওরা তো ফেজের, এটা কিন্তু ডিটেকশনে গিয়ে মানে ডিমোডুলেশনে গিয়ে এই জিনিসটা হয়। এটা আমি বুঝবো কিভাবে যে আমার ওই টাইমে ফেজ ডিটেকশন করা লাগবে? টেকনিক আছে তো, আমরা কিছু টেকনিকও দেখবো। যেমন ধরেন এই যে আমি মডুলেশন যে করছি, আমাকে সিগন্যাল জেনারেট করতে হচ্ছে না আগে, সো ওইরকম আর কি। অসিলেটর তো চিনি আমরা, অসিলেটর দিয়ে কি কাজ করি আমরা বলেন তো? সিগন্যাল জেনারেট করি। তো একটা অসিলেটর থেকে যখন আপনি হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, আচ্ছা এখানে একটা কথা আছে, আপনি যখন রিসিভার এন্ডে যাবেন, হ্যাঁ, তখন আপনাকে কিন্তু অবশ্যই ক্যারিয়ার সিগন্যালটাকে জেনারেট করে নিয়ে তারপরে হচ্ছে ডিটেকশনটা করতে হবে। আর এই ডিটেকশন প্রসেস মানেই কিন্তু ডিমোডুলেশন প্রসেসকে রেফার করছে। রাবিবের প্রশ্নটা জানি কিছু লাগার যদি একটু বলেন। এরকম কোন একটা সিনারিও যেখানে আপনার ফেজ ডিটেকশন হয়েছে, মানে ফেজ ইউটিলাইজ হয়েছে, বাট ওই ডিটেকশনটা হচ্ছে নন কোহেরেন্ট ডিজিটাল মডুলেশন। যখন আপনি এই যে দুইটা যে টেকনিক বললাম, টেকনিকের মধ্যে তো অবশ্যই কিছু ডিফারেন্স আছে। যখন আমরা ধরেন জেনারেশন প্রসেসটা দেখব তখন ক্লিয়ার হবে যে আমি যে কি বলতেছি যে এটা কোহেরেন্ট ডিটেকশন বা এটা নন কোহেরেন্ট ডিটেকশন। যখন আমরা ডিমোডুলেশনটা দেখব, সবগুলো দেখতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো একটা দুইটা দেখার, ঠিক আছে? তখন ওইখানে গিয়েই আপনি তো আপনার সার্কিটে চেঞ্জ করে দিচ্ছেন, আপনার সার্কিটে ওইভাবেই জেনারেট করা যে হচ্ছে সে ক্যারিয়ারের ফেজের ইনফরমেশনটা ইউটিলাইজ করবে আর কেউ হচ্ছে করবে না। বুঝতে পারছেন? আপনি যে যত মডুলেশনের কথা বলছি, দেখেন না এক একটা মডুলেশন তো এক এক রকমের, তাই না? এদের মধ্যে সার্কিট ডিজাইনের মধ্যে চেঞ্জ আছে না, এক একটার জন্য এক এক রকমের সার্কিট, ওইরকমই আর কি। হ্যাঁ, তো আপনি ওইখানেই যখনই আপনি ডিজাইন করবেন, আপনার ডিমোডুলেটর সার্কিট যখন আপনি ডিজাইন করছেন, তখনই তো আপনি ওই জিনিসটাকে সিলেক্ট করতে পারছেন বা ফিক্স করতে পারছেন যে আমি কি এখন ক্যারিয়ারের ইনফরমেশনটা ইউটিলাইজ করবো কি করবো না। দুই টেকনিকে আমরা করতে পারি, ঠিক আছে? বাট পিএসকে ক্ষেত্রে মাস্ট আপনাকে ইউটিলাইজ করতেই হবে, আদারওয়াইজ ওকে তো আপনি ডিটেক্ট করতে পারবেন না যদি ফেজের ইনফরমেশনটাকে ইনক্লুড করেন, কারণ ওর মধ্যে ডিফারেন্সই হচ্ছে ফেজের, ঠিক আছে? আচ্ছা, সো কোশ্চেন ছিল এরকম অ্যাডভান্টেজ সবগুলো আমাদের অলরেডি পড়া আছে, সো এখানে আমি আর টাইম ওয়েস্ট করছি না, চলে গেলাম। সো ডিজিটাল মডুলেশনের টাইপস অলরেডি আমরা জানলাম কি কি, এসকে, এফএসকে আর হচ্ছে পিএসকে। তো এসকে তে কি করি? এসকে তে হচ্ছে আমরা ক্যারিয়ারে কি চেঞ্জ করব? মেসেজকে চেঞ্জ করব, সরি মেসেজের অ্যামপ্লিটিউডকে চেঞ্জ করব। তো এই ধরনের হচ্ছে আমাদের কাছে, সরি এখন তো ডেটা হবে কি ডিজিটাল না, ধরেন এখানে আমি রাখলাম 1 0 1 0 0 1 এরকম ডেটা রাখলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিজিটাল ডেটা, ঠিক আছে? এবার ওকে আমরা কি করব? মডুলেট করব। সো আমি হাই ফ্রিকোয়েন্সির একটা ক্যারিয়ার সিগন্যাল নিলাম। এখন একটু আগে প্রাথমিক ধারণা দিই তিনটা আসলে কিভাবে কাজ করে। যখন আমি এসকে মডুলেশন করব, হ্যাঁ, সো আমার এসকে ফুল ফর্ম কি? এসকে ফুল ফর্ম কি? অ্যামপ্লিটিউড শিফট কি, তাই না? তাহলে এখানে হচ্ছে আমরা ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডকে কিছু একটা মডিফাই করব। সো ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডকে যে আমরা মডিফাই করব, ফলো করব কাকে? ফলো করতে হবে মেসেজকে। মেসেজকে ফলো করে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডকে চেঞ্জ করব, ঠিক আছে? তাহলে কি রকম হবে? এখানে তো দেখেন আমার সিগন্যাল এরকম, কখনো আমি সিগন্যাল পাচ্ছি কখনো নাই, ঠিক আছে? মানে 0 বিট যখন যাবে তখন কোনো ভোল্টেজ নাই। তো আমরা এখানে যেটা করব, জিনিসটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করব। দেখেন 1 যখন পাচ্ছি মানে পজিটিভ অ্যামপ্লিটিউড যখন পাচ্ছি, তখন আমার ক্যারিয়ার সিগন্যালটা থাকবে। আচ্ছা, তার আগে বলি যেহেতু ওর নাম হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কি, অ্যামপ্লিটিউডের ভেরিয়েশন
এখন কেমন ভেরিয়েশন আসবে? 1 এর জন্য এক রকমের অ্যামপ্লিটিউড, 0 এর জন্য আরেক রকমের অ্যামপ্লিটিউড। ঠিক আছে, যেহেতু আমার কাছে বিট হচ্ছে দুই রকমের, 1 আর 0, এই দুই রকমের ভেরিয়েশন, সো আমরা দুই রকমের বিটের জন্য দুই রকমের অ্যামপ্লিটিউডকে কনসিডার করব। সো ধরে নিলাম যখন আমার হাই বা 1 বিট যখন ট্রান্সমিট হবে, যখন আমি মেসেজের পজিটিভ অ্যামপ্লিটিউড পাবো, তখন আমার ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড ফুল পেলাম। যখন আমার বিট হবে 0, তখন ক্যারিয়ারের ইনফরমেশন কিছুই পাস করবে না, এটা হয়ে যাবে 0। আবার যখন বিট আমি হাই পাবো, তখন আবার আমি ক্যারিয়ার সিগন্যালটাকে বা ক্যারিয়ার সিগন্যালের যে অ্যামপ্লিটিউড ছিল সেই অ্যামপ্লিটিউডটাকেই পাবো। আবার যখন বিট 0, তখন এখান দিয়ে কোনো সিগন্যাল পাস করবে না। হলো না দুই রকমের? সিগন্যাল ডাইরেক্ট পাসই করবে না, কিছু করতে পারে, বাট আইডিয়াল কেসে যদি বলি তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে কিছু পাস করার কথা না, করলেও খুব লো অ্যামপ্লিটিউডে সিগন্যাল পাস করবে। বুঝতে পারছেন? তাহলে দেখেন আবার বলছি, এখানে কিন্তু আমি অ্যামপ্লিটিউডের ভেরিয়েশন এনেছি। এখন এম এর ছবিটা যদি কারো মনে থেকে থাকে, জিনিসটা এরকম ছিল। কারণ তখন আমাদের মেসেজ সিগন্যালের ছবি ছিল এই টাইপের না, চেহারা ছিল এরকম। কিন্তু এখানে আমার মেসেজ সিগন্যাল কেমন? ডিজিটাল ডেটা তো হাই আর লো বিট। সো হাই বিটের জন্য আমি ক্যারিয়ার সিগন্যালকে পাবো, লো বিটের জন্য ক্যারিয়ার সিগন্যাল পাস করবে না, করলেও খুব অল্প পরিমাণে করবে। ঠিক আছে, একদম আইডিয়াল কেসে যদি বলি তাহলে জিনিসটা হবে এরকম, জাস্ট লাইক সুইচিং। সুইচ যদি ওপেন থাকে সিগন্যাল পাস করবে? করবে না। সুইচ যদি ক্লোজ থাকে তাহলে সিগন্যাল পাস করবে। সো এই জন্য এটার একটা নাম আছে, এটার একটা নাম হচ্ছে ওকে, অন অফ কি। বুঝতে পারছেন? অন অফ কি, হ্যাঁ, এটা হচ্ছে সুইচিং সার্কিটের মতো কাজ করে। তার মানে এখান দিয়ে আমি কিন্তু খুবই লো ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে, মানে ডেটা রেট কিন্তু এখানে খুবই কম। বুঝতে পারছেন? কারণ আপনি শুধুমাত্র এক বিট ট্রান্সমিট করছেন, তাই করছেন না? আপনার ফুল সিগন্যাল জুড়ে আপনি কিন্তু এক বিট করে সিগন্যাল ট্রান্সমিট করছেন। যেখানে আমাদের হচ্ছে ব্যান্ডউইথ কম লাগবে, ওই সকল জায়গায় হচ্ছে আমরা কি ব্যবহার করব? এই যে এএসকে মডুলেশন টেকনিক ব্যবহার করব। ব্লুটুথ দিয়ে কতটুকু সিগন্যাল পাস করে, আরএফআইডি দিয়ে কতটুকু সিগন্যাল পাস করে, ওদের ব্যান্ডউইথ লাগে খুবই কম। সো এই জন্য কিন্তু ওই সকল জায়গায় কিন্তু এএসকে মডুলেশন টেকনিক ব্যবহার করা হয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে এএসকে হবে এইরকম। এখন যদি এফএসকে দেখি, এখানেও সেম, আমার বিটের ভেরিয়েশন হচ্ছে দুই রকমের। তাহলে এফএসকে তে আমরা জানি অলরেডি, এফএম থেকে জানি যে এখানে ফ্রিকোয়েন্সির ভেরিয়েশন আসবে। তাহলে আমরা বিট 1 এর জন্য এক রকমের ফ্রিকোয়েন্সি ধরবো, বিট 0 এর জন্য আরেক রকমের ফ্রিকোয়েন্সি ধরবো। ঠিক আছে? এফএম এর ছবিটা যদি কারো মনে থেকে থাকে, ওই একই জিনিস। বুঝছেন কিছু? হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি। এটা হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে বিট 1 এর জন্য, লো ফ্রিকোয়েন্সি হচ্ছে বিট 0 এর জন্য, আবার 1 এর জন্য হাই ফ্রিকোয়েন্সি, আবার 0 এর জন্য লো ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? এখানে আমাদেরকে আবারও সেম, আমরা কিন্তু মেসেজকেই ফলো করছি। ঠিক আছে, আমরা কিন্তু মেসেজকেই ফলো করছি। হ্যাঁ, বিট হাই এর জন্য আমরা হাই ফ্রিকোয়েন্সি নিলাম, লো বিটের জন্য আমরা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল নিয়েছি। ঠিক আছে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন না, দুইটা সিগন্যালের কম্বিনেশন কিন্তু তৈরি হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখানে কোনো ফেজ ডিফারেন্স আছে? না, ফেজ ডিফারেন্স ফেজ ডিফারেন্স না তো নাই। এখানে ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স বলছি। এই সিগন্যালের যা ফেজ, এই সিগন্যালের কি তাই ফেজ? ফেজ তো সেম, মানে ফেজের ভেরিয়েশন আছে কিনা এখানে?
আছে কিন্তু। আচ্ছা ফেজের কথা আমরা পরে আসতেছি। ফেজ বললে তো সিগন্যালটা উল্টায় যাবে। ওটা যদি ফেজ শিফট হয়, হ্যাঁ ওটা যদি ফেজ শিফট হয়, একটা সিগন্যাল ধরেন 45 ডিগ্রি নিয়ে চলছে আর একটা 90 নিয়ে চলছে, তো কি সেম ফেজের না? তো এখানে সিগন্যালের চেহারা যেরকম, এখানে ফেজ আছে না, এটা ফেজ যায়, লো ফ্রিকোয়েন্সি সিগন্যালের ফেজ কি তাই? তা তো না। তার মানে এখানে কিন্তু দুই রকমের ফেজ ব্যবহার হচ্ছে। ফেজের ভেরিয়েশন আছে বাট শিফটিং। হ্যাঁ। আচ্ছা এবার আসি যদি আমরা পিএসকে তে যদি আসি, পিএম যদি কারো মনে থেকে থাকে তাহলে পিএসকেও আশা করি বুঝে যাবেন। একই জিনিস এখানেও সেম। এখানে আমরা ক্যারিয়ারের কি চেঞ্জ করব? ফেজ চেঞ্জ করব। তাহলে আমার বিট 1 এর জন্য সিগন্যাল হচ্ছে এক ফেজে চলবে, যখনই বিট 0 পাবো সিগন্যাল 180 ডিগ্রি ফেজ শিফট হবে। বুঝতে পারছি? এই দেখেন এটা ধরেন 1 এর জন্য, যদি আমার আঁকা ভালো হয় নাই টেরাকাটা, এটা হচ্ছে 1 এর জন্য যখনই বিট 0 পেয়েছে, এই জায়গাটা খেয়াল করেন, ফেজ শিফট হয়ে যাবে। বিট যখনই চেঞ্জ হবে ফেজ শিফট হয়ে যাবে। এবং এদের মধ্যে কত ডিগ্রি ফেজ ডিফারেন্স হবে? 180 ডিগ্রি ফেজ শিফট হবে। ঠিক আছে, 180 ডিগ্রি ফেজ শিফট হবে। সো এখানে এটা চললো এক ফেজে, যেখান থেকে বিট 0 ট্রানজিশন টাইম শুরু, ট্রান্সমিশন টাইম শুরু, তখন থেকে জাস্ট ওই পয়েন্টে এসে কি হয়ে যাবে? শিফট হয়ে 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে সে চলা শুরু করবে। আবার যখন 0 থেকে বিট আবার 1 হবে তখন আবার কিন্তু ফেজ শিফট হবে। বুঝছেন? এই যে দেখেন এখানে টাইম পিরিয়ডে ভাগ করা আছে, এই যে জায়গাটা খেয়াল করেন, যখনই বিট 1 এর টাইম শেষ, বিট 0 শুরু হচ্ছে, ওই জায়গাটাতেই ফেজ শিফট হচ্ছে। বুঝছেন? এখানে আমরা যেহেতু বললাম হচ্ছে ফেজ শিফট কি, ফেজকে শিফট করতে হবে, ফেজকে চেঞ্জ করতে হবে। আমরা এখানে যেটা করেছি, দুই রকমের বিটের জন্য দুই রকমের ফেজ কনসিডার করেছি। বুঝতে পারছেন? দুই রকমের বিটের জন্য দুই রকমের ফেজ কনসিডার করেছি। 1 এর জন্য এক রকমের ফেজ ধরেছি, 0 এর জন্য আরেক রকমের ফেজ ধরেছি, কিন্তু তাদের মধ্যে ফ্রিকোয়েন্সির কিন্তু কোনো ডিফারেন্স নাই, ফ্রিকোয়েন্সি সেম, শুধু ফেজের আলাদা। এখানে সেই ফেজ ডিফারেন্সটা কত হবে? 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। একবার 1 পেলে একবার হবে 0 পেলে আবার 1 পেলে আবার। হ্যাঁ, মানে যখনই বিট চেঞ্জ হবে, আবার 0 0 পেলে কিন্তু পাশাপাশি 0 0, এই জায়গাটা যদি খেয়াল করেন, শিফট হবে না, এই যে এই জায়গাটা খেয়াল করেন, এখানে দুইটা 0 কে দেখাচ্ছি। সো পাশাপাশি যদি 0 0 থাকে তাহলে কিন্তু সেম ফেজে চলবে, আবার পাশাপাশি যদি 1 থাকে সেম ফেজে চলবে। শুধুমাত্র 1 0 0 1 এরকম যখন চেঞ্জ হবে তখনই কিন্তু আবার ফেজ ডিফারেন্স হবে, এবং সেটা কত হবে? 180 ডিগ্রি। যেখানেই শেষ হবে ওখান থেকে 180 ডিগ্রি শিফট হবে। ঠিক আছে, এখন আমরা একটু এসকেটা দেখি। আচ্ছা তার আগে একটু এসকে দেখে আসি। হ্যাঁ বলো। হচ্ছে যে কি যখন 0 যখন 0 হচ্ছে এটা তো প্রথম সেটা কি সিগন্যাল ছিল, ওটা হচ্ছে যে কি কোন সিগন্যাল পাস হবে যখন 0। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে যে আমার ওইখানে কোনো সিগন্যাল নেই, ওই একটা নির্দিষ্ট পয়েন্ট। কিন্তু আমি যখন হচ্ছে যে কি পিএসকে ইউজ করতেছিল, হচ্ছে যে কি প্লাস হচ্ছে এফএসকে ইউজ করতেছিল, এখানে তো সিগন্যাল পাচ্ছে, বাট ওইখানে তো অনেক ইনফরমেশন আছে, তাহলে সিগন্যাল পাচ্ছে 0। হ্যাঁ বলেন। 0 কারণে 0 এর কারণে সিগন্যাল পাস হওয়ার ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, আপনি 0 বিটের জন্য এই যে লাইন কোডিং আমরা করছি না, কোন কোন জায়গায় আমরা 0 বিটকে রিপ্রেজেন্ট করছি কি দিয়ে? 0 ভোল্টেজ দিয়ে। কোন কোন জায়গায় 0 কে রিপ্রেজেন্ট করছি কি দিয়ে? নেগেটিভ ভোল্টেজ দিয়ে। ঠিক আছে, সো আগে একটু ওকে কোডিং করে এসে তারপরে ওকে ট্রান্সমিট করতে হবে যে ওর জন্য আমি কত ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি। বুঝতে পারছেন? ওইটার উপর ডিপেন্ড করছে। আর এই যে এখানে কিন্তু এক রকমের সিগন্যাল দিয়ে ফেজ শিফট হয় না। হ্যাঁ, এখানে সাইন কস দুই ধরনের সিগন্যাল কিন্তু কম্বাইন হয়েছে।
দেখে এসেছি, আগে এটা একটু পড়ি তারপরে ওখানে যাচ্ছি। সো ASP তো অলরেডি আমরা এখানে দেখলাম, কি করব দেখেন তো একটু পড়ি আমরা। যখন বিট 1 পাবো তখন যাবে। হ্যাঁ, কি বলছে, in ASP the amplitude of analog carrier signal varies in accordance with the bit stream, তাই না? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কে ভ্যারি করব মেসেজ সিগন্যালটাকে ফলো করে, জানি অ্যাজ ইউজুয়াল এটাই হয়। সেখানে ফ্রিকোয়েন্সি এবং ফেজ কনস্ট্যান্ট থাকবে। বিট 1 ট্রান্সমিট হবে, বিট 1 এর জন্য পার্টিকুলার একটা অ্যামপ্লিটিউডকে আমরা ট্রান্সমিট করব। জিরোর জন্য যদি কোনো ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট হয়ও তার অ্যামপ্লিটিউড থাকবে কম, ঠিক আছে? আর বিট আচ্ছা দেখেন ASK এর আরো একটা নাম আছে, কি নাম? ডাবল ওকে। হ্যাঁ, ডাবল ওকে আবার আরেকটা নাম আছে দেখেন, বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কিং। হ্যাঁ, কেন? কারণ আমরা এখানে অনলি দুটো লেভেল ব্যবহার করছি। হ্যাঁ, জাস্ট লাইক ইউনিপোলার সিগন্যাল শিখলাম না, ইউনিপোলার লাইন কোডিং, সো এটার মতো। হ্যাঁ, এই জন্য এটার নাম হচ্ছে বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কিং, অথবা এটার আরো একটা নাম আছে সেটা হচ্ছে অন অফ কিং। আচ্ছা, এই যে পাশে যে ডায়াগ্রামটা দেখানো আছে, এই ডায়াগ্রামটা কখনো দেখছেন? এই ডায়াগ্রামটা কখনো দেখেছেন? এই ডায়াগ্রামের নাম হচ্ছে, নিচে লেখা আছে কনস্টেলেশন ডায়াগ্রাম। এটা তো হচ্ছে মডুলেটেড সিগন্যাল, তাই না? আর এটা হচ্ছে কনস্টেলেশন ডায়াগ্রাম। এখন কনস্টেলেশন ডায়াগ্রামটা কি জিনিস? এটা হচ্ছে ডিজিটাল মডুলেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম, যেখানে আমরা কি করি, আমাদের ডিজিটাল সিগন্যালকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি। এই ছবিটা দেখলে আপনি ওর অ্যামপ্লিটিউড আর ফেজের ইনফরমেশন বের করে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে ডিজিটাল মডুলেশনে ব্যবহার করা হয়। ডিজিটালি মডুলেটেড সিগন্যালগুলোকে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে যে ডায়াগ্রামের হেল্প নেই তার নাম হচ্ছে কনস্টেলেশন ডায়াগ্রাম, ঠিক আছে? এবার আমরা একটা কনস্টেলেশন ডায়াগ্রাম দেখব। দেখেন কি বলেছে, a constellation diagram is a visual representation of a digital modulation scheme showing the amplitude and phase of signal at specific time interval. আচ্ছা, আমরা যখন ওই যে কোহেরেন্ট নন কোহেরেন্ট দেখলাম, তখন দেখলাম আমরা ফেজের ইনফরমেশন ইউটিলাইজ করতেও পারি আবার নাও করতে পারি। আচ্ছা, তার মানে ফেজ এখানে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। আরো একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে আমাদের কাছে অ্যামপ্লিটিউড, তাই না? কারণ আমরা ওই যে মেসেজের অ্যামপ্লিটিউডকে ফলো করেই তো এই কাজটা করছি, মডুলেশনটা করছি। সো আমরা এই ডায়াগ্রামের মধ্যে কি কি ইনফরমেশন পাবো? অ্যামপ্লিটিউড আর বুঝবেন না, অ্যামপ্লিটিউড আর হচ্ছে ফেজের ইনফরমেশন পাবো, ঠিক আছে? এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল গ্রাফ। এক্স অ্যাক্সিসে থাকে হচ্ছে, এটাকে আই দ্বারা রিপ্রেজেন্ট করে, কি আমি বলছি ম্যাম, কয়েকটা সিগন্যালের ডাটা নিলে কি এটা স্ক্যাটার প্লটের মতন হবে? আপনি ধরেন যদি কোনো হাই ডেটা রেটের কোনো সিগন্যালকে যদি রিপ্রেজেন্ট করেন তখন এই কনস্টেলেশন পয়েন্ট হবে বেশি, এটাই বুঝতে পারছেন? হায়ার মডুলেশন টেকনিকগুলো যদি দেখেন, যেমন ধরেন আপনি কোয়াম যদি দেখেন, ঠিক আছে, 64 কোয়াম, 256 কোয়াম, এগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে কনস্টেলেশন পয়েন্ট অসংখ্য না, মানে ওইটারও একটা নাম্বারিং আছে যে কয়টা কনস্টেলেশন পয়েন্ট হবে। তো এখানে একটু আগে যখন ওই যে কমপ্লেক্স প্লেন আমরা ব্যবহার করি না ফ্রিকোয়েন্সি ডোমেইনকে রিপ্রেজেন্ট করার জন্য, ওইটার মতোই, বাট এখানে হচ্ছে অনলি আমরা দুই ধরনের ইনফরমেশন ব্যবহার করি। এই যে আমি একটু ছবিটা দেখাতে যাচ্ছি, এই যে এখানে যখন আপনি দুইটা পয়েন্ট পাচ্ছেন না, কারণ এখানে তো আপনি অনলি এক বিট করে ট্রান্সমিট করেন, ঠিক আছে? কিন্তু যখন আপনার বিট রেট বেড়ে যাবে তখন যখন আপনার বিট রেট বাড়বে, ধরেন আপনি একটা স্যাম্পলের জন্য 8 বিট ট্রান্সমিট করবেন, কারণ এখানে কিন্তু তখন বিটের সংখ্যাও বাড়বে, বুঝতে পারছেন? দেখি লাস্টে যাই। এই যে এখানে ছোট্ট একটা দেখানো আছে 8 কোয়াম, কিন্তু একটু সার্চ করলে দেখবেন 64, 256,
কোয়াম যদি সার্চ করেন দেখবেন যে কনস্টেলেশন পয়েন্টের সংখ্যা আরো বেশি, অনেক বেশি। কেন বেশি হয় আমরা আসবো সেটা। তো আমরা যেখানে ছিলাম আমরা কনস্টেলেশন ডায়াগ্রামে ছিলাম। সো কি বলেছে, কনস্টেলেশন ডায়াগ্রাম হচ্ছে একটা টু ডাইমেনশনাল ডায়াগ্রাম যার এক্স অ্যাক্সিসে আমরা হচ্ছে ফেজের ইনফরমেশনটাকে ইনক্লুড করব। ঠিক আছে, এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট করবে হচ্ছে ফেজকে আর ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট করবে হচ্ছে অ্যামপ্লিটিউডকে। হ্যাঁ, ঠিক আছে। বা আরো একভাবে আমরা বলতে পারি এটাকে আইকিউ প্ল্যানও বলে। হ্যাঁ, আইকিউ প্ল্যান। হ্যাঁ, এটা হচ্ছে একটা কমপ্লেক্স প্ল্যান। এই আইকিউ দেখি, আই হচ্ছে এক্স অ্যাক্সিসে, কিউ হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। এখানে তো অ্যামপ্লিটিউড থাকবেই, বাট এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে দুইটা বলেছিলাম না, একটা কিন্তু ফেজ আর একটা হচ্ছে অ্যামপ্লিটিউড। সো ফেজটা এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি রকম দেখেন, এই যে এখানে যে কথাটা বলছে ইন ফেজ কম্পোনেন্ট, আর এটার নাম হচ্ছে কোয়াড্রেচার ফেজ কম্পোনেন্ট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ইন ফেজ কম্পোনেন্ট কি জিনিস? যেখানে ফেজ ডিফারেন্স 0 পাবো, যেখানে ফেজ ডিফারেন্স 0 পাবো। কেন সম্ভব না? এস এর ক্ষেত্রে এটা সেম ফেজ ডিফারেন্স 0 মানে 0 ডিগ্রি যেখানে যেখানে পাবেন সেই কম্পোনেন্টগুলো বসবে হচ্ছে এই এক্সিসে। আর যেখানে ফেজ ডিফারেন্স 0 বাড়বে, ফেজ ডিফারেন্স অন্য কিছু, ধরেন 90 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি, 34 ডিগ্রি, এরকম ডিগ্রি যখনই আসবে তখনই সেই কম্পোনেন্টগুলো বসবে হচ্ছে আপনার এই ওয়াই অ্যাক্সিস দিয়ে ঘুরবে। আমি একটু বুঝাচ্ছি, আসছি। আপাতত টার্মগুলো একটু আমরা মনে রাখি। আইতে বসবে হচ্ছে কি ইন ফেজ কম্পোনেন্ট, মানে হচ্ছে যেখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল যেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব। এখানে আবার বলছি কি কি ইনফরমেশন আমরা আনবো। আমরা আনবো একটা অ্যাক্সিসকে ডিফাইন করতে গেলে আপনার এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু লাগে না। এক্স কোঅর্ডিনেটে আমাদের বসবে হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে, আর ওয়াই কোঅর্ডিনেটে বসবে হচ্ছে ফেজ। ঠিক আছে, তাহলে যেখানে ফেজ 0 ডিগ্রি পাবে সেই সব কম্পোনেন্ট বসবে হচ্ছে এই এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, ফেজ 0 ডিগ্রি হলে সিগন্যালটা দেখতে কি রকম? এস এর বেলায় কেমন ছিল? নাই আচ্ছা, সিগন্যাল নাই তো। ঠিক আছে, আর ক্যারিয়ার যে ফেজে ছিল আমার মডুলেটেড সিগন্যালেরও ফেজ সেম না, তাহলে এখানে ফেজ ডিফারেন্স 0 না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি ইনফরমেশন বসবে? অ্যামপ্লিটিউড বসবে আর ফেজ বসবে। এখন ফেজ, যে সকল ফেজ 0 ডিগ্রি তারা সবাই বসবে হচ্ছে এই এক্স অ্যাক্সিস বরাবর। আর যখন ধরেন ফেজ ডিফারেন্স ধরেন 25 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 90 ডিগ্রি, তারা সব বসবে হচ্ছে এই কোঅর্ডিনেট বরাবর, এরকম করে ঘুরবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এটাকে কেন ব্যবহার করছি আরো ডিটেইলস আসতেছি। আর এটা আমরা কেন ব্যবহার করব? আমাদের ডিজিটাল মডুলেটেড সিগন্যালগুলোকে যদি আমি ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে চাই, আমার ক্যারিয়ার আর ফেজের ইনফরমেশনগুলোকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা কনস্টেলেশনের হেল্প নিব। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখেন ছবিটা এরকম যেটা দেখাইলাম আর কি। এখানে হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড প্লাস ফেজ, কোন ফেজ? যেখানে ফেজ অ্যাঙ্গেল বা ফেজ ডিফারেন্স 0, আর যেখানে অ্যাঙ্গেল হচ্ছে 0 থেকে বড়, যা সব বসবে হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস বরাবর। এখন আমরা একটু এএসকে কনস্টেলেশনটা দেখি, তাহলে হয়তো কিছুটা ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আমাকে বলেন এএসকে এর ক্ষেত্রে আমার কি কি পয়েন্ট আছে? এএসকে এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড আর ফেজ। যদি আমি বিট 1 এর ক্ষেত্রে বলি, বিট 1 এর ক্ষেত্রে আমার অ্যামপ্লিটিউড কত? ধরেন a, ঠিক আছে, তাহলে অ্যামপ্লিটিউড a। ক্যারিয়ার যেই ফেজে ছিল আমার মডুলেটেড সিগন্যালের সেম ফেজে চলছে না, ওখানে কি কোনো ফেজে চেঞ্জ হয়েছিল? হয় নাই। তাহলে ফেজ ডিফারেন্স কত? 0। ঠিক আছে, এটা গেল হচ্ছে 1 এর জন্য। এবার বিট 0 এর জন্য, বিট 0 এর জন্য কোনো অ্যামপ্লিটিউড ছিল? এখানে কোনো অ্যামপ্লিটিউড ছিল? নাই। তাহলে অ্যামপ্লিটিউড 0, ফেজ ডিফারেন্স 0 না? কোন সিগন্যালই তো নাই। ফেজ ডিফারেন্স নাকি জাস্ট ফেজ? কিছুই নেই। ডিফারেন্স ডিফারেন্স
কার ডিফারেন্সটা কার সাথে? ক্যারিয়ারের সাথে মডুলেটেড সিগন্যালের। আমরা কিন্তু এখানে যে ইনফরমেশনগুলোকে প্লট করতে যাচ্ছি এটা কিন্তু মডুলেটেড সিগন্যালের ইনফরমেশন। ঠিক আছে, ডিফারেন্সটা আসছে হচ্ছে ক্যারিয়ারের সাথে। বুঝতে পেরেছি? ডিফারেন্সটা আসছে হচ্ছে ক্যারিয়ারের সাথে। আপনি ক্যারিয়ার যে আমি তো ছোটে মুছে ফেলেছি, ক্যারিয়ার যা অ্যামপ্লিটিউড ছিল এখানে মেসেজের অ্যামপ্লিটিউড তাই লিখেছিলাম না আমরা 1 এর জন্য, তো সেই জন্য ক্যারিয়ারের যা অ্যামপ্লিটিউড তাই লিখেছি। এবার ক্যারিয়ার যে ফেজে ছিল এখানেও কি ফেজ সেম আছে না? কোনো ফেজ ডিফারেন্স আছে দুজনের মধ্যে? নাই, এই জন্য ফেজ ডিফারেন্স হচ্ছে 0। এবার যদি বিট 0 এর ক্ষেত্রে বলি 0 এর জন্য কোনো সিগন্যালই পাস করে না, তার মানে অ্যামপ্লিটিউড কত? 0, ফেজ ডিফারেন্স 0। এইবার যদি এটাকে আমি গ্রাফিক্যালি এখানে যদি প্লট করি, এইদিকে এই এক্সিসে তো অ্যামপ্লিটিউড রাখবো আমরা, তাই না? তাহলে অ্যামপ্লিটিউড ধরে নেন এটা হচ্ছে আমার a অ্যামপ্লিটিউড। আগে 0 বিটটাকে আমরা প্লট করে ফেলি, কোথায় বসবে? খুব ইজি, এই এখানে না, এই জায়গায় না, এটা হচ্ছে আমার 0 0 পয়েন্ট, তাই না? এটা আমরা কোন বিটকে ট্রান্সমিট করছি? 0 বিটকে। হ্যাঁ, আচ্ছা এইবার আসেন, এটা সবাই বুঝছি তো? আমার অ্যামপ্লিটিউড 0, ফেজও 0। আচ্ছা এবার আসি তাহলে 1 বিটটাকে আমরা কোথায় বসাবো? 1 বিটকে আমরা কোথায় বসাবো? ওর ফেজ ডিফারেন্স কত? 0। ওর জন্য তো 0, কিন্তু আমার অ্যামপ্লিটিউড আছে। কিন্তু যখন আপনি এখানে অ্যামপ্লিটিউড যখন এখানে বসাতে যাবেন তখন কিন্তু এখানে অ্যাঙ্গেল একটা তৈরি হয়ে গেল 90 ডিগ্রি। দেখেন এটা তো 0 লাইন, এখান থেকে আপনি যত উঠবেন তত একটা করে অ্যাঙ্গেল জেনারেট হচ্ছে না? আপনি ধরেন এখানে যদি পয়েন্ট বলেন তাহলে এখানেও তো একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, মানে 45 ডিগ্রি হচ্ছে, বা আপনি আরো ছোট কিছু ধরেন তাও তো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। তাহলে এখানে যদি আমি ওকে আনি 90 ডিগ্রি হয়ে গেল না? কিন্তু 90 ডিগ্রি ডিফারেন্স কি ছিল? ছিল না তো, ডিফারেন্স কত ছিল? 0 ডিগ্রি ছিল। তাহলে ওকে আমরা কোথায় প্লট করতে পারি? কিভাবে? এই যে সেম লেন্থ রেখে এইটা হবে হচ্ছে আমাদের 1 এর জন্য কনস্টেলেশন পয়েন্ট। কত কত ভ্যালু হোল্ড করছে? a0। একটু কনস্টেলেশনের ডায়াগ্রামে যাই আমরা। এই দেখেন অ্যামপ্লিটিউড লেন্থ কিন্তু সমান, এখানেও যা এখানেও তাই, আবার এখানেও তাই। ধরেন কোন কনস্টেলেশন পয়েন্ট যদি এরকম হয়, a কত বলবো, ধরেন 22.5 ডিগ্রি, তাহলে এটা কোথায় বসতে পারে? আমার এই প্লেনের মধ্যে কোথায় বসতে পারে? এই যে ধরেন এরকম কোন একটা জায়গায় হয়তো আসবে, হ্যাঁ, ওর পয়েন্ট কোথায় হবে? যে এরকম কোন একটা জায়গায়, তাই না? দুজনের ইন্টারসেকশন যেখানে হবে আর কি। কিন্তু লেন্থ কিন্তু সমান, অ্যামপ্লিটিউডের লেন্থ, হ্যাঁ, যদিও এটা বেশি হয়ে গেছে, এই যে সেম লেন্থ থাকবে আর কি, হ্যাঁ, এরকম কোন একটা জায়গায় হবে। এই জন্য এখানে দেখানো আছে যে অ্যামপ্লিটিউডের লেন্থ সেটা যেখানেই বসুক না কেন, এখানে বসুক, এখানে আসুক, আর এইদিকে কোন একটা অ্যাঙ্গেল হোল্ড করে থাকুক, অ্যামপ্লিটিউডের লেন্থ সেম, জাস্ট আমার ফেজ যেখানে মিলবে ওই জায়গায় দিয়ে আমরা হচ্ছে তাকে পয়েন্ট করব। বুঝছেন? আচ্ছা যদি এরকম হয়, তাহলে এখানে তো যদি আমাদের 25 45 ডিগ্রি যদি না হয় তাহলে তো ম্যাম তাহলে তো সমস্যা আছে। কি সমস্যা? আমাদের ইন্টারসেকশন তো আমাদের নিচে উপরের অ্যামপ্লিটিউড যদি আমরা ধরি, নিচের ইন্টারসেকশনের ক্ষেত্রে তো আমাদের অ্যামপ্লিটিউড অনেক বেশি হয়ে গেছে। না, এটা তো আমি আঁকছি বেশি দূরে, এই যে সেম লেন্থই কভার করবে। সেম লেন্থ যদি কভার করে তাহলে উপরের অ্যামপ্লিটিউডটা নিচে নেমে গেছে না মো, অ্যামপ্লিটিউড যে এই এক্সিসে থাকতে হবে তার তো কোনো মানে ওরকম কোনো বাধা ধরার নিয়ম তো নাই। ধরেন যদি আমি মাত্রই দেখাতে যাচ্ছিলাম, ধরেন যদি এরকম হয়, এরকম কিছু যদি হয়, এটাকে কোথায় প্লট করবেন? কোথায় প্লট করবেন? a 100 এটা তো 90, তাহলে এদিকে কোথাও একটা হবে, তাই না? এদিকে কোথাও একটা হবে। আর অ্যামপ্লিটিউড কত হবে? এই যে এখানে যতটুকু লেন্থ সেম অ্যামপ্লিটিউড এখানে এসে কভার করবে। এই জন্য কিন্তু এই যে এই জিনিসটা দেখানো, এই দেখেন লেন্থ অ্যামপ্লিটিউডের লেন্থ দেখছেন, এখানে যতটুকু অ্যামপ্লিটিউড, এখানে যদি কনস্টেলেশন পয়েন্ট এই এক্সিস বরাবর পড়ে তাহলে এখানে যতটুকু লেন্থ কভার করবে। ধরেন আমি এই মার্কারটাকে দিলাম, ধরেন আমার কম্পাস ইউজ করতে হবে এখানে, হ্যাঁ কম্পাস আনুমানিক করে আঁকলে হবে, আমাদের অত অ্যাকিউরেট ওইরকম আর কি। হ্যাঁ মানে এটা তো
হয় তাহলে সেম লেন্থ রেখে কিন্তু সে আবার এই পাশে চলে আসবে, লেফটে চলে আসবে। বুঝতে পারছেন? লেন্থ সবার জন্য সমান, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্কেল আকারে ঘুরবে। এজন্য দেখবেন যখন কনস্টেলেশন পয়েন্ট বেশি হয় তখন এটাকে সার্কেল আকারে রিপ্রেজেন্ট করা হয়, পরের গুলাতে আছে, ঠিক আছে? তাহলে এস কে কনস্টেলেশন বুঝেছি। আচ্ছা, যদি এখন এরকম হয় যে ধরেন আপনার এই বিটের উপরে ডিপেন্ড করে কিন্তু মডুলেটেড সিগন্যালের চেহারাটা চেঞ্জ হবে না? কি মনে হয়? এখানে যদি আমি অন্য কোনো বিট দেই তার মডুলেটেড সিগন্যালের সিগন্যালে সেম সিগন্যাল পাবো, চেঞ্জ হবে, কিন্তু তার কনস্টেলেশন কি চেঞ্জ হবে? কনস্টেলেশন কি চেঞ্জ হবে? ভালো বুঝে বলেন, মানে যেটাই বলেন চেঞ্জ হবে, হলেও কেন হবে, না হলেও কেন হবে না? হবে হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যালের উপর ডিপেন্ড করে হচ্ছে বিট কি চেঞ্জ হয়ে যাচ্ছে? 1 থেকে কি অন্য কিছু হচ্ছে, 0 থেকে কি অন্য কিছু হচ্ছে? আমি যে এখানে 1 0 1 0 0 1 এর কম্বিনেশন রাখছি, আমি যদি 0 1 1 0 1 0 এই কম্বিনেশনেও যদি মডুলেটেড সিগন্যালটাকে ড্র করি, ওর কনস্টেলেশন চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আছে? আছে? বুঝে বলেন ভালো করে। না না না, দুইটা পয়েন্ট দিতে, এখানে আমার দুইটা পয়েন্ট আছে। এক্স্যাক্টলি, এখানে তো আমার অনলি দুইটা বিট 1 আর 0। আমার বিট ডিফারেন্স যাই হোক না, মানে বিট সিগন্যাল যাই হোক না কেন, শুধু মডুলেটেড সিগন্যালের চেহারা চেঞ্জ হবে, ওর অ্যাঙ্গেল চেঞ্জ হবে, ওর অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে। সুযোগ নাই কিন্তু, মানে অ্যামপ্লিটিউড চেঞ্জ বলতে ধরেন আপনি কোথাও হচ্ছে ধরেন কি বলে 1 কিলোহার্টজ এর সিগন্যাল ধরতে পারে, তার অ্যামপ্লিটিউড ধরতে পারেন হচ্ছে আমরা ল্যাবে যেরকম করছি, তাহলে কথা ধরেন আপনি ধরলেন হচ্ছে 30 মিলিভোল্ট ধরলেন, হ্যাঁ, কোনটা ধরলেন হচ্ছে 100 মিলিভোল্ট, ধরতেই পারে, ওইটুকু চেঞ্জ হবে। বাট মানে জিনিসটা এরকম না, এই কনস্টেলেশন পয়েন্ট চেঞ্জ হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, ঠিক আছে? কনস্টেলেশন পয়েন্ট চেঞ্জ হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আমাকে একটু যদি এস কে কনস্টেলেশনটা কেউ যদি আপনাদের মতো করে একটু আবার একটু বলেন দেখি আপনারা কতটুকু বুঝেছেন। কনস্টেলেশনটা কি জিনিস বলেন একটু। 2D গ্রাফ যেখানে x অ্যাক্সিস এর ফেজ থাকে আর y অ্যাক্সিস এর অ্যামপ্লিটিউড। আমরা আচ্ছা, এখানে আমি একটু কারেকশন করি, দেখেন অ্যামপ্লিটিউডে এক্সিস এ থাকছে, এখানে আরো দুইটা ইনফরমেশন কিন্তু পাচ্ছি, যেটা সব জায়গায় পাবেন এই নামটা, ইন ফেজ আর কোয়াড্রেচার ফেজ। ইন ফেজ হচ্ছে ফেজ 0 ডিগ্রি কে রিপ্রেজেন্ট করছে, আর কোয়াড্রেচার ফেজ হচ্ছে 0 বাদে, ঠিক আছে? 0 বাদে ওই যে যেটা দেখলাম আমরা 100 হোক 45 হোক 90 হোক 35 হোক যাই হোক না কেন এই প্লেন জুড়ে কিন্তু ঘোরাফেরা করছে, তাই না? আরো বেশি হতে পারে, 180 এর বেশি হতে পারে, তো এরা কিন্তু এই প্লেন জুড়ে ঘোরাফেরা করছে। তো ওই পয়েন্টগুলা ওই ফেজগুলা বসে হচ্ছে এই y অ্যাক্সিস এর সাপেক্ষে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেন এস কে কনস্টেলেশন এরকম কেন হলো? জাস্ট দুইটা পয়েন্ট কেন হলো? হ্যাঁ, ডিজিটাল সিগন্যাল 1 এর জন্য আমরা ক্যারিয়ারের সেম অ্যামপ্লিটিউডটা পাচ্ছি, ওই অ্যামপ্লিটিউডটা লিখলাম, ফেজ হবে 0, ক্যারিয়ার যেই ফেজে ছিল, হ্যাঁ ক্যারিয়ারের যেই ফেজ ছিল মডুলেটেড সিগন্যালের ফেজও একই, সো ডিফারেন্স হচ্ছে 0, সেই জন্য 0 ডিগ্রি, এটা গেল বিট 1। বাট 0 এর জন্য কি কোনো সিগন্যাল নাই, কোনো সিগন্যাল নাই, ভালো কথা নাই, তার ফেজও যেহেতু সিগন্যালই নাই, ফেজ ডিফারেন্স পাবো না, কিন্তু 0, সেই জন্য এই দুটো পয়েন্টকে আমরা এখানে লোকেট করেছি, ঠিক আছে? এবার আমরা একটু এফএস কে দেখব, দেখি পারেন নাকি এফএস কে। ম্যাথ মাস্ট বি নিয়ার। আচ্ছা, একটু শুধু কনস্টেলেশনটা একটু দেখি, মানে একটা বুঝছেন আর একটা রেফারেন্স না আসলে তো বুঝবেন না পরে। আচ্ছা, দেখেন তো এফএস কে কনস্টেলেশন এরকম কেন, আপনি কি বলতে পারবেন? তো এখানে কোনো কিছু 0 হয়ে যেতেছে, সেম এফএস কে জন্য 1 এর জন্য কত, 0 এর জন্য কত লিখেন তো। এফএস কে 1 এর জন্য কত আর 0 এর জন্য কত লিখেন তো দেখি।
বিট 1 এর জন্য FSK এর বেলায় বিট 1 এর জন্য তার যে কনস্টেলেশন পয়েন্টের ভ্যালুগুলো কত লিখেন 1 এর জন্য কত 0 এর জন্য কত দেখেন ছবিটা একটু ওই যে ছবিটা তো পাশেই আছে ছবিটা পাশেই আছে 1 এর জন্য আমাদের হায়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল ছিল অ্যামপ্লিটিউড কিন্তু সেম হায়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল ছিল 0 এর জন্য হচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল একটা জাস্ট একটা কথা বলে দেই সেটা হচ্ছে এই যে দুই রকমের সিগন্যাল দেখতে পাচ্ছি দুইজনের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি এটা হচ্ছে অর্থোগোনাল ঠিক আছে এটার মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি এখন আপনি একটু কনস্টেলেশন পয়েন্টগুলো লিখেন এটা A আর 90 দেখেন না 0 ওয়ান এর জন্য এ আর 0 ডিগ্রি কিন্তু সেম আর হচ্ছে যে কি 0 জন্য হচ্ছে যে কি এ 90 ডিগ্রি হবে অ্যামপ্লিটিউড সেম বাট হচ্ছে যে কি 90 ডিগ্রি মিললো এর সাথে যেটা বলছেন সেটা কি এর ছবির সাথে মিলছে দুটোই তো ইয়ার নাই দেও কেন ওদের ফেজ ডিফারেন্স অ্যামপ্লিটিউড তো সেম বললে ফেজ ডিফারেন্স দুজনের কি ফেজ ডিফারেন্স হইছে শুধু জিরো আমাকে ওয়ারের ক্ষেত্রে বলেন সিগন্যালটা কি বুঝছি সবাই ক্ষেত্রে না হচ্ছে A আর A0 হ্যাঁ এটা অনেক ক্ষেত্রে A0 ওকে গুড তারপর 0 এর জন্য 0 আর 90 হবে না এ 90 হবে অ্যামপ্লিটিউড তো সেম কে বুঝি নাই কে বুঝি নাই দেখেন 1 এর জন্য ক্যারিয়ারের যেই রকমের ফ্রিকোয়েন্সি ছিল যেই রকমের ফেজ ছিল সেটাই বসছে আর 0 এর জন্য কিন্তু ফ্রিকোয়েন্সি কমে আসছে সো ফ্রিকোয়েন্সি কমছে মানে অবশ্যই এখানে কিছু ফেজ ডিফারেন্স আছে সো আমি বলেই দিয়েছি যে দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি ঠিক আছে তার মানে ওর কি ওর যেহেতু অ্যামপ্লিটিউড ঠিক আছে কিন্তু ফেজ তো চেঞ্জ হয়ে গেছে 90 ডিগ্রি বাট 1 এর ক্ষেত্রে ফেজ ক্যারিয়ারের সাথে কিন্তু ওর কোনো ফেজ ডিফারেন্স নাই মানে সেম ফেজেই ওরা বসতেছে সো ওদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই এজন্য 1 এর জন্য হচ্ছে A0 আর 0 এর জন্য হচ্ছে A90 তাহলে এখন এটাকে প্লট করব কিভাবে দেখেন এই যে সেম এইটুকু যদি আমার অ্যামপ্লিটিউডের লেন্থ হয় তাহলে এই লেন্থটাই কিন্তু সব জায়গায় সমান থাকবে তাহলে A0 পয়েন্ট হবে যেটা এটা হচ্ছে বিট 1 এর জন্য A0 অ্যামপ্লিটিউড আর যেহেতু 0 ডিগ্রি আর এটা হচ্ছে 90 তাহলে 90 হতে হলে অবশ্যই আমাকে এই প্লেনেই আসতে হবে নাহলে তো 90 ডিগ্রি পাবো না তাহলে এই যে 90 আর এটা হচ্ছে আমার B0 বুঝছেন আর এখানে যে রুটওভার ইবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটের পাওয়ার এখানে আমার মেসেজ সিগন্যালের বিটটা 10110 দেয়া তাই আমি যখন কনস্টেলেশন ডায়াগ্রাম আঁকছি আমি সবার আগে 1 বসাইছি তারপর না না ব্যাপারটা এরকম না আপনি 0 আগে বসাইতে পারেন কোনো ইস্যুস নাই একই হইতো তখন কনস্টেলেশন সবসময় এক কেন কনস্টেলেশন সবসময় এক দেখেন মডুলেটেড সিগন্যালের চেহারা চেঞ্জ হতে পারে বিটের উপর ডিপেন্ড করে ঠিক আছে কিন্তু কনস্টেলেশন কখনো চেঞ্জ হবে না কেন কারণ কনস্টেলেশন হচ্ছে মেইন পয়েন্ট ওর মানে যেই কম্বিনেশনে সিগন্যাল যাক না কেন তার মধ্যে হচ্ছে এই ইনফরমেশন ছাড়া অন্য কিছু কি আসতে পারে আপনি চিন্তা করে বলেন ম্যাম এডিএসএ ডিকোড করার ক্ষেত্রে আমার কাজে লাগছে হ্যাঁ যে ডিকোডের সময় আমার এই ফর্মুলাটা ইউজ করলে এর বাইরে যা আসবে এগুলো ধরেন যখন ডিকোড করবে ওই যে ফেজের ইনফরমেশন যদি ও কাজে লাগায় তাহলে ও তো জানে যে আমার একটা সাথে আরেকটা সিগন্যালের ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি এর বাইরে আর কিছু নেই না এর বাইরে আর কোনো কিছু নিবে না নয় যা ধরেন আপনি যখন সিগন্যাল পাঠালেন ঠিক আছে এই ডায়াগ্রামটা দেখেই কিন্তু আপনি রিড করে ফেলতে পারতেছেন যে ওর যতগুলো বিট এখানে আমি পাঠাই না কেন কোন বিট কত এনার্জি মানে কত অ্যামপ্লিটিউড কত ফেজ ক্যারি করতেছে আমি কিন্তু একটা ডায়াগ্রাম দেখে বের করতে পারি এখানে ধরেন 100টা 1 আছে 100টা 1 কিন্তু এর সেম ভ্যালুই ক্যারি করতেছে 50টা 0 আছে 50টা 0 কিন্তু সেম ভ্যালু ক্যারি ওয়ান করতেছে পাইলে আমি একটা জিনিস আমি ধরে নেব হ্যাঁ। দুই পাইলে একটা জিনিস ধরে নেব হ্যাঁ। ওই বেসিস হ্যাঁ বুঝতে পারছেন এইটা কিন্তু কখনো চেঞ্জ হবে না কেন বলেন তো কেন চেঞ্জ হবে না কারণ এফএম এর এটাই তো এটা মানে এফএম এর কনসেপ্টটাই তো এটা এফএম বলছি এফএস এর কনসেপ্টই তো এটা যে আমার 1 এর জন্য আমি হায়ার ফ্রিকোয়েন্সি রাখছি 0 এর জন্য আমি লোয়ার ফ্রিকোয়েন্সি রাখছি এবং এই যে হায়ার আর লোয়ার এর মধ্যে ফেজ ডিফারেন্স হবে 90 ডিগ্রি কারণ ওরা হচ্ছে অর্থগোনাল এই কথাটা কোথাও একটা লেখা আছে আচ্ছা এখানে না থাকে পর কোথাও একটা আছে আচ্ছা না থাকলেও মনে রাখেন যে এদের মধ্যে ফেজ ডিফারেন্স হবে হচ্ছে 90
পারবেন যে আপনার বিট 0 কত অ্যামপ্লিটিউড আর কত ফেজ ক্যারি করছে, বিট 1 কত অ্যামপ্লিটিউড আর কত ফ্রিকোয়েন্সি কত ফেজ ক্যারি করছে। মানে একটা ফিগার দেখলে আপনি কিন্তু এখান থেকে ওর ইনফরমেশনগুলো রিড করে নিতে পারতেছেন। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে শেষ করতে হবে। আচ্ছা আজকে যা যা পড়ছি বুঝছি।